উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ভোট গ্রহণ মঙ্গলবার। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগ, কুষ্টিয়া আওয়ামী লীগ সভাপতি সদর খানকে শোকজ। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, কেএনএফ এর 3 সদস্য নিহত, অস্ত্রগোলা বারুদ ও বেতার যন্ত্র উদ্ধার। পঞ্চম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের বাবর আলী, সন্তান হিসেবে গর্বিত তার বাবা মা। এবং জুনেই শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ, রাজস্ব বাড়বে 3 গুণ, মাইল ফলক বলছে কর্তৃপক্ষ। দর্শক, দেশ জনপদ সংবাদে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে সভা, মিছিল আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে ভোটারের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা করছেন। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের ডামাডোল। মিছিল, মিটিং, পথসভা, জনসংযোগে ভোটের মাঠে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। কারণ রোববার মধ্যরাতেই শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের প্রচারণা। চাঁদপুরে উপজেলা নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। সদর উপজেলায় মিছিল, মিটিং আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান। এদিন সদরের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে চশমা প্রতীকে ভোট চান ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারাকাত মোহাম্মদ রেজওয়ান। ময়মনসিংহের 3 উপজেলায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে চলে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপে 4 উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালীতে নির্বাচনে তেমন উত্তাপ না থাকলেও মিরপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ। একে অপরের বিরুদ্ধে করছেন প্রভাব বিস্তারের অভিযোগ। তবে প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। শরীয়তপুর সদরে শোলপাড়া বাজারে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের উপর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থকরা হামলা চালায়। এ সময় 3 সাংবাদিক সহ আহত হন অন্তত 30 জন। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে তার চেয়ারম্যান প্রার্থী ভগ্নিপতির হয়ে প্রভাব বিস্তার এবং অপর প্রার্থীর সমর্থকদের ঠেকাতে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে। সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, পটুয়াখালী সহ 157টি উপজেলায় প্রচারণার শেষ দিনে দিনরাত এক করে মাঠে জনসংযোগে ব্যস্ত থাকেন প্রার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, উপজেলা নির্বাচনের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। খুলনা থেকে যুক্ত হবেন নূর ইসলাম রকি, কুমিল্লা থেকে সুমন কবির, যশোর থেকে ইন্দ্রজিৎ রায় এবং লালমনিরহাট থেকে জামাল বাদশা যুক্ত হবেন। আমি প্রথমে চলে যাব রকির কাছে। রকি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? রকি, কেমন দেখছেন আসলে শেষ সময় নির্বাচন প্রচারণা? ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন কিন্তু 21 তারিখে অনুষ্ঠিত হবে। আজ রাত 12টার পর প্রচারণা শেষ হবে। খুলনায় কিন্তু আসলে নির্বাচন বেশ জমে উঠেছে, কারণ প্রথম ধাপে নির্বাচন না হলেও দ্বিতীয় ধাপে খুলনা জেলাগুলোতে নির্বাচন শুরু হয়েছে। 21 তারিখে খুলনার জেলার ফুলতলা, দিঘলে এবং তেরখাদা, এই 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছেছে, নানানভাবে তারা প্রচারণা করেছে। আমি একটু বলে রাখি যে আমরা কয়েকটি উপজেলায় ঘুরেছি, সেখান থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে কিছু কিছু এলাকায় কিন্তু সন্ত্রাসীদের আনাগোনা ভোটকে কেন্দ্র করে এসেছে। পাশাপাশি প্রার্থীরা দাবি করেছে কিছু কিছু কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ, তারা মনে করছে এসব কেন্দ্রে ভোটের কারচুপি হওয়ার আশঙ্কা আছে। পাশাপাশি কালো টাকার ঝনঝনানির একটা আভাসও আসলে দিচ্ছে। এবং এর বাইরে একটু বলে রাখি, প্রার্থীরা বলেছে যে ক্ষমতাসীনরা বা এমপি
এমপি বা উপজেলা চেয়ারম্যান এরা কিন্তু সরাসরি ইন্ধন না করলেও বিভিন্ন ভাবে মোটিভেশন করছে। আমরা এখন কথা বলবো খুলনার দিঘলে উপজেলার চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন, ওনার কাছে জানতে চাইবো যে আসলে কি অবস্থা আপনার উপজেলা নির্বাচনে এবং আপনি কোন ধরনের ঝুঁকি মনে করছেন কিনা বা সন্ত্রাসীদের আনাগোনা আছে কিনা একটু আমাদের দর্শকদের বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি দিঘলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা মোটরসাইকেল। আসলে ঝুঁকিপূর্ণ 4টি ইউনিয়ন, ঝুঁকিপূর্ণ 4টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ। আমাদের দিঘলি ইউনিয়নের 2টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ এবং সেনাটির 7টা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং সন্ত্রাসীদের আনাগোনা ঝুঁকি বলে আমার কর্মীদের ডিস্টার্ব করছে, আমাদের কর্মীদের বাড়িঘর ভাঙছে এবং হুমকি টুমকি দিচ্ছে এবং সেনাটিতে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে এবং মহিলা কর্মীদের প্রচারণার জন্য বাধা সৃষ্টি করছে এবং কালো টাকার যে ঝনঝনানি এটা বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে সুদৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটা শুনলেন, খুলনার উপজেলা নির্বাচনে কিন্তু সন্ত্রাসীদের আনাগোনা, কালো টাকার ঝনঝনানি, পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বেশ রয়েছে বলে চেয়ারম্যান প্রার্থীরা দাবি করছে। তারা এইসব বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। খুলনা থেকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আমার কাছে এটা ছিল সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি আমার সহকর্মী সুমনের কাছে। জি রকি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, আসলে 6ষ্ঠ উপজেলার পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী মঙ্গলবার সকাল 8টা থেকে 21 সময় বিকেল 4টার মধ্যে আছে ব্যালট পেপার মাধ্যমে অনুষ্ঠিত যাচ্ছে। তবে একটা জানা কি কুমিল্লা আসলে 3টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, এর মধ্যে সদর উপজেলার কুমিল্লা যে সদর উপজেলা নির্বাচন আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। আমরা জানি রাখি কুমিল্লা বরুড়া উপজেলা এবং সদর দক্ষিণ উপজেলা আসলে আগামী 21 সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটা জানা কি কুমিল্লা আমরা দেখেছি যে বরুড়া উপজেলা আসলে নির্বাচনে যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছে 2জন প্রার্থীতে আসলে প্রতিনিধিত্ব করছেন, সেই সাথে 18 জন ভাইস চেয়ারম্যান মহিলা শাসন প্রতিনিধি নির্বাচন করছে কুমিল্লা। তবে সদর দক্ষিণ উপজেলা আমরা দেখেছি যে 4 জন চেয়ারম্যান প্রার্থী আসলে রয়েছে, তার মধ্যে 3 জন চেয়ারম্যান প্রার্থী আসলে অনেক হেভিট প্রার্থী। তবে আমি একটা জানি রাখি কুমিল্লা আমরা দেখেছি আইন শৃঙ্খলার যে অবস্থা এবং সকল উপজেলা কেন্দ্রে আসলে ব্যালট বাক্স হতে শুরু করে সকল সরঞ্জাম আমরা দেখেছি বিতরণ করতে। আজ পত্রপাচারের মাধ্যমে আসলে শেষ হচ্ছে রাত 12টার মাধ্যমে। তাদের সকল যারা প্রার্থী রয়েছে তারা আসলে প্রতিনিধিত্ব দিচ্ছেন এবং তারা জনসাধারণ যাচ্ছেন এবং বলছেন আমাকে একবার জন্য সুযোগ দেওয়া হোক, তাহলে আমি আগামীতে একটা সুন্দর উপজেলা আসলে তারা উপহার দিতে চায়। তবে সবকিছু মিলিয়ে আপনি যদি বলতে চাই যদি আপনার মাধ্যমে কুমিল্লার যে অবস্থা তাতে আমি দেখেছি সদর দক্ষিণ যে উপজেলা রয়েছে সেখানে আসলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের দিন। তো যদিও আমাদের কাছে নির্বাচন যে কমিশনার রয়েছে মনির হোসেন চৌধুরী এবং যারা জেলা প্রশাসক সাথে এবং যারা পুলিশ সুপার রয়েছেন সে জানিয়েছেন আছে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা কুমিল্লা রয়েছে। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে 2টি কেন্দ্র করে আসলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেই সাথে পর্যাপ্ত ইন্টেলিজেন্স টিমের শুরু করে যারা স্ট্রাইকিং ফোর্স পুলিশ আনসার যারা রয়েছে সকলে আসলে প্রতিটি এলাকায় আসলে গতকাল রাত থেকে তারা মহড়া দিবেন। এবং সেই সাথে যদি বলি এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি যদি এখন চলে যাই আমাদের সহকর্মী যশোরের ইন্দ্রিতে আপনার বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে যশোরের 3টি উপজেলা পরিষদ নির্বাচন আগামী 21 মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে আজ শেষ মুহূর্তের যে প্রচারণা সে প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, অর্থাৎ ভোটারদের দ্বারা ঘুরছেন, ভোট প্রার্থনা করছেন তাদের যে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য। মূলত প্রার্থীরা তাদের যে মার্কা সেটি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতি শুনছেন এবং নির্বাচন নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা বিশেষ করে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং একটি রাজনৈতিক দল সহ অন্যান্য তাদের সমমনা দলগুলো অংশগ্রহণ না করায় আমরা দেখেছি যে বিগত নির্বাচনগুলোতে কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই কম এবং নির্বাচন নিয়েও কিন্তু আগ্রহের যে জায়গা সেটি একটি রাজনৈতিক দলের আগ্রহ রয়েছে। সেই জায়গা থেকে এখন আমরা যদি বলি যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচন এবং চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন এবং শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে যে সর্বোচ্চ নিরাপত্তার যে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে
ক্ষেত্রে ইতোমধ্যে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো ঝুঁকি বা কোনো সংকট দেখছে না। তবে ঝিকরগাছা এবং চৌগাছার পাশাপাশি শার্শা উপজেলা নির্বাচনের নিরাপত্তার যে বিষয়টি সেটি বেশি জোর দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পর্যাপ্ত কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এবং পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টিম আছে তারা কাজ করছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে। আমরা এখন চলে যাচ্ছি লালমনিরহাটে সহকর্মী বাদশার কাছে। বাদশা। ইন্দ্রজিৎ, আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশে না কিন্তু লালমনিরহাটের আদিতমারি এবং কালীগঞ্জেও নির্বাচনের শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজকে কিন্তু মধ্যরাতে প্রচারণা শেষ হবে এবং এই লালমনিরহাট জেলার যে আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই ভোট গ্রহণ কিন্তু আগামী 21 তারিখ অনুষ্ঠিত হবে। আমি একটু তথ্য দিয়ে বলে রাখি যে এই দুই উপজেলায় আদিতমারিতে 10 জন প্রার্থী এবং কালীগঞ্জে প্রায় 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কালীগঞ্জে কিন্তু সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর পুত্র এবং আপন ছোট ভাই একই পদে লড়াই করছেন। সেইখানে আরও একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও তিনি তেমন কোনো আলোচনা না থাকলেও এই চাচা এবং ভাতিজার মধ্যে কিন্তু একে অপরকে দোষারোপ করে নানা ধরনের কথা রটছে এবং এই কথাগুলোকে কেন্দ্র করে কিন্তু চাচা এবং ভাতিজা উভয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ পর্যন্ত দিয়েছে। আমি আসলে এই মুহূর্তে রয়েছি যে লালমনিরহাটের আদিতমারি উপজেলায়। আদিতমারিতে ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর দাবি করেছেন এবং এই পর্যন্ত এই উপজেলার কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা কিন্তু ঘটেনি। প্রার্থী এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তাদের সকলেরই মতামত এই পরিস্থিতিটি যাতে ভোট পর্যন্ত থাকে। আমার সাথে এই উপজেলার একজন প্রার্থী রয়েছেন, মাইদুল ইসলাম বাবু। আপনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আজকে তো প্রচারণা শেষ হয়েছে, কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ দেশটিকে। আগামী 21 মে মঙ্গলবার আদিতমারি উপজেলা পরিষদের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মাইদুল ইসলাম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নির্বাচনের প্রতীক উড়োজাহাজ। গত তফসিল ঘোষণার পর থেকে আদিতমারি উপজেলার বিভিন্ন প্রান্তে 8টি ইউনিয়ন এবং 72টি ওয়ার্ডে আমি ভোটারদের দ্বারে দ্বারে গেছি এবং ভোটারদের কাছে গেছি, ব্যাপক সাড়া পেয়েছি এবং আগামী দিনে এই উপজেলায় একটা সুন্দর নির্বাচন হবে বলে বিশ্বাস রাখছি। পাশাপাশি যারা অন্যান্য প্রার্থী রয়েছে, এখানে 2 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, 6 জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সকলেই একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে বিশ্বাস রাখছি এবং আমি নির্বাচিত হলে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই উপজেলার মাদক, সন্ত্রাস, জুয়া এবং সব রকম অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই উপজেলায় কিন্তু পরিবেশ কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে গতকালকে এই উপজেলার ইমরুল কায়েস ফারুক নামের একজন চেয়ারম্যান প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে উপজেলার সাতটিবাড়ি ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে তার মনে হয়েছে এবং এই বিষয়টি নির্বাচন কমিশনারকে জানিয়েছে। আসলে লালমনিরহাটের এই দুই উপজেলায় 4 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। লালমনিরহাট থেকে এই ছিল নির্বাচনের সর্বশেষ। ফিরে যাব জুথি। লালমনিরহাট থেকে জামাল বাদশাহ, যশোর থেকে ইন্দ্রজিৎ রায়, কুমিল্লা থেকে সুমন কবির এবং খুলনা থেকে নূর ইসলাম রকি আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন এবং শেষ সময়ের আসলে প্রচারণা কেমন চলছিল সেটারই আপডেট আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলেন। দর্শক, এর মধ্যে আপনারা জেনেছেন যে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। এই নিয়ে আরও আমরা জানবো। এবার যাব আমরা আমাদের সহকর্মী সিরাজগঞ্জে আছেন একজন সায়েম উদ্দিন এবং সাতক্ষীরায় আছেন আরেক সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সায়েম, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সায়েম, আপনার কাছেও একই প্রশ্ন থাকবে, কেমন দেখছেন শেষ মুহূর্তে প্রচারণা এবং প্রার্থীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা যে তারা প্রচারণা যখন শুরু করেছে তখন কোনো বাধার সম্মুখীন পড়েছে কিনা? কি তথ্য আছে আপনার কাছে? জুথি, আসলে সিরাজগঞ্জের তারাস এবং উল্লাপাড়া এই দুটি উপজেলায় দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি তারাস উপজেলা তারাস বাজারে। এখানে 2 জন চেয়ারম্যান প্রার্থী, 3 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে। ইতিমধ্যে কিন্তু যে 2 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু একজন প্রার্থীকে শোকজ করা হয়েছে, কারণ দলীয় যে প্রভাব সেটি বিস্তারের অভিযোগ এবং সাম্প্রতিক
সাম্প্রদায়িক কিছু বক্তব্য দেওয়ার কারণে কিন্তু তাকে এর আগে শোকজ করা হয়েছে এবং শোকজের কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আসলে সাধারণ মানুষ আসলে বলছেন যে তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ এবং দলীয় প্রভাবমুক্ত নির্বাচন চান, এছাড়াও যারা উপজেলার জন্য কাজ করবে এরকম একজন চেয়ারম্যান প্রার্থী চান। আমরা একটু একজন সাধারণ মানুষের কাছে জানতে চাই আসলে আপনারা কেমন নির্বাচন চান? সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচন চাই। আর চেয়ারম্যান প্রার্থী আপনারা আসলে কি কেমন চান আপনারা? সৎ, যোগ্য এবং যিনি এলাকার কাজ করবে, গত 5 বছরে কোনো কাজ হয়নি, উন্নয়ন হয়নি, তাকে আমরা নির্বাচিত করব যিনি সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং এই উপজেলাকে আদর্শ এবং মডেল উপজেলা হিসেবে পরিণত করবে। আমরা তাকেই চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই তারাস উপজেলা কিন্তু আসলে 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই তারাস পৌরসভা এবং কৃষি নির্ভর কিন্তু আসলে এই এলাকাটি আসলে অনেকেই আসলে এখানকার মানুষজন আসলে কৃষির উপরে জীবিকা নির্বাহ করে। আসলে এই তারাস উপজেলায় ভোটার রয়েছে 1,58,626 জন। এবং এই যে দ্বিতীয় ধাপের নির্বাচন রয়েছে, এই দ্বিতীয় ধাপের নির্বাচনে কিন্তু আসলে ভোট কেন্দ্র রয়েছে মাত্র 71টি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব আসলে সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের শরীফুল্লাহ কায়সার সুমন, তিনি জানাবেন আসলে উপজেলা নির্বাচনের সেখানকার কি অবস্থা। সায়েম, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরার 3টি উপজেলাতে এই দ্বিতীয় পর্বের নির্বাচন অনুষ্ঠিত হবে, দেবহাটা, আশাশুনি এবং তালাতে। আমি দাঁড়িয়ে আছি একেবারে আশাশুনির যে প্রান্ত, সেই প্রান্তে একদম খড়িয়াটি। এই প্রান্তে কিন্তু এখন নির্বাচনী শেষ প্রচারণা চালাচ্ছেন প্রার্থীর সমর্থকেরা। এখানে কিন্তু এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তার সমর্থক লোকজন সবাই কিন্তু উপস্থিত আছেন। এখানে আপনাকে বলে রাখা দরকার, এই উপজেলাটি, বিশেষ করে আশাশুনি উপজেলাটি কিন্তু রাজনৈতিক এবং নির্বাচনী সহিংস প্রবণ একটি উপজেলা। কিন্তু সুখের খবর হচ্ছে এই জায়গাটিতে যে এখনো পর্যন্ত এখানে কিন্তু কোনো ধরনের এখনো পর্যন্ত সংঘাত, সংঘর্ষ কোনো কিছু হয়নি। এখানকার মানুষের একান্ত প্রত্যাশা হচ্ছে আশাশুনিতে শান্তি বিরাজ করুক, আশাশুনিতে সন্ত্রাস মুক্ত হোক, আশাশুনিতে একটি উন্নয়নের বার্তা তৈরি হোক, এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক। আমরা এখানে যারা উপস্থিত আছে এখানে তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করছি। আপনারা এখানে প্রার্থীর কাছে কি চান, আপনাদের প্রত্যাশা কি? আমরা প্রার্থীর কাছে উন্নয়ন চাই, প্রার্থীর কাছে শান্তি, এলাকায় শান্তি বয়ে যাবে। দীর্ঘ 15 বছর ধরে আমরা অত্যাচারিত এলাকার মানুষ, গেট দখল, নিপীড়িত, বিভিন্ন সন্ত্রাসীর হাতে আমরা জিম্মি। আমরা সেই জিম্মির হাত থেকে মুক্ত চাই এবং মাদক মুক্ত চাই, সন্ত্রাস মুক্ত চাই। আমাদের ঘের দখল যারা করছে সেই ঘেরগুলো আমরা ফেরত চাই এবং আগামীতে। আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা যে আমরা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি। এই জেলা থেকে আমরা সর্বোচ্চ মৎস্যচাষ বা বিভিন্ন ধরনের যে মানে আর কি শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই আমরা প্রত্যাশা করি, আশা করি। হ্যাঁ, এবারে নির্বাচন কতটুকু শান্তিপূর্ণ হবে বলে আপনারা মনে করেন? আমরা আশা করি শতভাগ শান্তিপূর্ণ হবে এবং আমরা সাধারণ মানুষ পরিবর্তন চাচ্ছি। মূলত যেটা যে একাধারে একজন ব্যক্তি ছিলেন 15 বছর আমাদের অঞ্চলে, কখনো দেখি নাই তাকে এবং কোনো উন্নয়নে আমরা বুঝি নাই। আসলে উপজেলা পরিষদটাই মানুষের থেকে আর দূরে সরে গিয়েছে। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক, তাহলে মানুষ বুঝবে উপজেলা পরিষদের কার্যক্রম এবং মানুষকে আরো বেশি সেবা পাবে। এটা মূলত আমাদের দাবি এবং যিনি নতুন হবেন তার কাছে দাবি থাকবে আপনি আসবেন আমাদের মাঝে এবং আমাদের জনগণের সুযোগ সুবিধা দেখবেন সবসময়। আমরা দর্শক এতক্ষণ সাতক্ষীরার যে উপজেলা নির্বাচনের যে শেষ মুহূর্তের প্রচারণা এবং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা শুনছিলাম। দর্শক, আমরা আপনাদেরকে এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে জুথির কাছে। জুথি, শেষ সময়ে প্রচারণা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার এবং সিরাজগঞ্জ থেকে সাইমুদ্দিন। অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছি। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী মাহবুবা নাসরিন রূপা এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়।
এরই মধ্যে তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেই সঙ্গে ভোটারদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কে এই রূপা, কি বা বলছেন সাধারণ মানুষ? বিস্তারিত জানুন বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা 2022 সালের 21 জানুয়ারি প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে ঘটনা রাতারাতি রূপাকে পরিচিত পাওয়ায় দেশব্যাপী। সেই কাণ্ডে আলোচনার তুঙ্গে থাকা রূপা বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারের পর বরখাস্ত হয়েছিলেন ভাইস চেয়ারম্যানের পদ থেকেও। পরে পদ পদবি ফিরে পেলেও প্রশ্ন উঠেছিল কে এই রূপা। সমালোচিত মাহবুবা নাসরিন এবার নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দুপচাচিয়া উপজেলা চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে। যদিও তাকে ঘিরে ভোটারদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভালো লাগে না, আমাদের দুটা ছেলেরা আছে, দুটার ভিতর যেটা হবে। আমাদের দৃষ্টি সাধারণ পাবলিক জনগণ আমার দৃষ্টি ভালো না। ভোটের তো প্রার্থী সব একটাই, যাকে দেওয়া হবে এক ইয়াতে ভোট যাবে। যেহেতু আওয়ামী লীগ সরকার, তাতে আমার তো মনে হয় খুব প্রত্যাশা করি যে এলাকার উন্নয়ন, এলাকার উন্নয়ন হবে। ভোটের মাঠে চালাচ্ছেন জোর প্রচারণা। জয়ের ব্যাপারে আশাবাদী এই নারী প্রার্থী। যদিও নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আমার খুবই আত্মবিশ্বাস কাজ করছে যে আমি যেহেতু মানুষের জন্য করেছি, সেহেতু হচ্ছে যে মানুষ আমাকে ভোট দিয়ে অবশ্যই নির্বাচিত করবে। হুমকি দিচ্ছেন একজন মহিলা প্রার্থী আছেন, যিনি সর্বোচ্চ ভোট এই উপজেলা মিলে 3000-এর বেশি ভোট পাবেন না। বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এবং রাষ্ট্রীয় দায়িত্বরত অনেক বড় মানুষদের নাম ব্যবহার করে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অবশ্য প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সুষ্ঠু নির্বাচনের গ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে, যে অবৈধভাবে প্রভাব বিস্তার করবে, তার বিরুদ্ধে আমরা প্রশাসন, সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই তাকে প্রতিহত আমরা করব। আগামী 21 মে দুপচাচিয়া সহ বগুড়ার কাহালু ও আদমদিঘিতে অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদের 2য় দফার ভোট গ্রহণ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদে আরো যা থাকছে। কোরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত নারায়ণগঞ্জের খামারিরা। দাম ভালো পেতে নিচ্ছেন বাড়তি যত্ন। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে শোকজ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান 2019 সালে জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকেই জড়িয়েছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। বর্তমান যিনি সুখ পাখি, তিনি কোনোদিনও ছিলেন না, একবার আসছেন আর কোনোদিনও আসবেন না। কখনো প্রকাশ্য দলীয় এমপির বিরুদ্ধে বিষোদাগার, নেতাকর্মীদের নির্যাতন সহ ঘটিয়েছেন বঙ্গবন্ধু মুরাল ভাঙার মতো স্পর্শকাতর ঘটনাও, জানিয়ে ক্ষুব্ধ জেলার নেতাকর্মীরাও। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি নেতাকর্মীদের দীর্ঘদিনের। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগকে যদি বাঁচাতে হয়, আওয়ামী লীগকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, তাহলে আওয়ামী লীগ দ্বারা আওয়ামী লীগের যে নিধন, এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা সদর খানের অতি দ্রুত তার অপসারণ আমরা দাবি করতেছি। জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন যে অবিলম্বে সদর খান যে কাণ্ডকলাপ, সন্ত্রাসী কাণ্ডকলাপ তার ভাই ভাইস্তে দিয়ে যেভাবে চালাচ্ছে, অতি তাড়াতাড়ি তার বহিষ্কার দাবি করার জন্য এই দলের সভাপতি সবসময় দলের বিপক্ষে ভোট করে, দল থেকে একে বহিষ্কার এবং অব্যাহতি চাচ্ছি। তবে দেরিতে হলেও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানকে শোকজের নোটিশ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী শোকজের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন ঘটনা কারো কাছেই কাম্য নয়। আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা। কেন্দ্রীয় কমিটির থেকে একটা চিঠি পেয়েছি, এখন আমরা বসবো, আমরা আলোচনা করব, আলোচনা শেষে যেটা হয় সেটা আমরা সম্বন্ধে বলতে পারবো। তবে এটা কেন্দ্র কমিটি যারা আছেন যে কারণ দর্শানোর নোটিশ, সেখানে উনি দেবেন, আমরা সেটা আলোচনা করে দেখবো কি করা যায়। জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন সময়ের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শের পরিপন্থী বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফ এর 3 সন্ত্রাসী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। দুপুরে রুমা ও রোয়াংছড়ির সীমান্তবর্তী এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দুপুরে রোয়াংছড়ির রনিন পাড়া ও রুমার পাইংখং পাড়া সীমান্ত এলাকায় যৌথ অভিযানে যায় সেনাবাহিনী। এ সময় সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে কেএনএফ এর সদস্যরা। জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে কুকি চিন ন্যাশনালের 3টি সন্ত্রাসী নিহত হন। দুঃখিত 3 সন্ত্রাসী নিহত হয়। এ সময় তাদের বাকি সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। এর আগে গত 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট করে কেএনএফ সন্ত্রাসীরা। এরপরই পাহাড়ে তাদের বিরুদ্ধে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় ফের উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে রোববার সকাল 8:30টায় এভারেস্টের চূড়া স্পর্শ করেন পর্বতারোহী বাবর আলী। পাহাড় জয়ের এমন অর্জনে খুশি তার মা-বাবা ও জন্মস্থান চট্টগ্রামের বাসিন্দারা। চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ AKM নাজিমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। পঞ্চম বাংলাদেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। তবে অভিযান কিন্তু এখনো শেষ নয়। বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন 2য় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। চট্টগ্রামের ছেলে বাবর আলী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে শুরু করেন চিকিৎসা পেশা। যদিও তার দেশ বিদেশ ঘোরার নেশায় পেশায় বেশি দিন থিতু থাকতে দেয়নি। চাকরি ছেড়ে দেশ বিদেশ জয় লক্ষ্যে নেমে পড়েন। সাইকেলিং এর পাশাপাশি এখন পর্যন্ত সারগোলি, সুরিয়া পিক, মাউন্ট ইয়ানাম সহ আরো অনেক পর্বতের চূড়ায় ওঠেন এই যুবক। এভারেস্ট জয়ের খবরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পরিশচর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে বইছে আনন্দ। সন্তানের এমন বিজয়ে উচ্ছ্বাসিত তার বাবা মা। ও সুস্থভাবে নামে আসলে, ও যদি দেশে আসে কাছে ভাই মাছ দেখি, চাওয়া পাওয়া মাছ যে অনুভূতি, এগুলো তো সবাই বলা, এগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। আমি শুধু কান্নাই করতেছি। আমার কান্নায় আমার আব্বা দৌড় দিছে, কি এসে কি এসে বাবার বলে এভারেস্ট করতে পারছে। খুশি এবং আনন্দ উল্লাসে খুব এক্সাইটেড। তারপর কিন্তু এখনো সংখ্যামুক্ত না, এখনো বিভক্ত হয় না আর কি। কারণ ও যখন নিচে নেমে আসবে তখন ইনশাআল্লাহ যখন দেখবো সূর্যকে তখন প্রাণটা জোড়াবে আর কি। নজরের বাইরে তো টেনশন তো লাগবেই। দেশকে গর্বিত করা এমন অর্জন শুধু বাবর আলী নয়, গৌরবান্বিত বিজয়ের আনন্দে ভাসেন এলাকাবাসীও। আমরা আশাবাদী ছিলাম সে সেটা করবে এবং সে করে প্রমাণিত করে আমাদেরকেও গৌরবান্বিত করেছে। এখন আমাদের অনেক আনন্দ লাগছে। গ্রামের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি ওকে অভিনন্দন জানাচ্ছি এভারেস্ট বিজয়ী। এর আগে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন বাংলাদেশি MA মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজনীন সহ 4 জন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো যা থাকছে।
দুর্নীতির অভিযোগে 5 বছর ধরে বন্ধ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসের কাজ, আবাসন সংকটে শিক্ষার্থীরা। আগামী মাসেই শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। এরপর সড়ক পথে শুরু হবে পণ্য আনা নেওয়া কার্যক্রম। বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ। এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলছে কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের বেশ কয়েকটি প্রকল্পের সাথে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4,500 কোটি টাকার এই প্রকল্পের কাজ করছে চায়নার 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে ওয়্যার হাউস ও টার্মিনাল ভবন নির্মাণ কাজ। 650 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ প্রায় 90% শেষ। সবকিছু ঠিকঠাক থাকলেই জুনেই এই টার্মিনালের কাজ শেষ হবে। এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের জেটির কিছু অংশ আমাদের সম্পন্ন করা বাকি আছে। জুনের মধ্যে আমাদের কাজ অনেকাংশেই আমাদের সম্পন্ন হয়ে যাবে। জাহাজে আসা পণ্য সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কলাপাড়া পৌর শহরের এলজিডি সড়ক হয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন স্থানে। তবে 2026 সালে বন্দরের নির্মাণাধীন 6 লেন সড়ক ও আন্ধারমানিক নদীর উপর সেতুর কাজ হলে পুরোদমে শুরু হবে বন্দরের অপারেশন। পায়রা বন্দর বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর। এই বন্দরের অবকাঠামোগত যে কার্যক্রম চলছে তার মধ্যে প্রধান কার্যক্রম হলো আমাদের ফার্স্ট টার্মিনাল, দ্যাট ইজ পিপিএফটি টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন 2024-এর মধ্যে শেষ হবে এবং বর্তমানে ইয়ার্ড সহ আমাদের জেটির কাজ 90% কাজ অগ্রগতি হয়েছে এবং জুনের মধ্যে আমাদের জাহাজ ভেড়ানোর মতো কন্ডিশন আমরা চলে আসবো। প্রথম টার্মিনালের জেটিতে সরাসরি জাহাজ খালাস কার্যক্রম শুরু হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ, বলছেন এই কর্মকর্তা। টার্মিনাল যে শুরু হচ্ছে, আশা করি জুনের ভিতরে আমরা জাহাজ বেরোতে সক্ষম হব। তো সেই দিক থেকে আমাদের জাহাজ বাড়তেছে, আর পাশাপাশি আমরা যে যোগাযোগ করতেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিপ টু শিপ অপারেশনের জন্য জাহাজ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর বন্দরের মাধ্যমে কয়লা আমদানি করছে 40 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির পশুর চাহিদা মেটাতে প্রস্তুত নারায়ণগঞ্জের খামারিরা। দেশীয় গরুর পাশাপাশি বিদেশি জাতের পশুর বাড়তি যত্নে ব্যস্ত তারা। জেলায় এবার 4,500 খামারে প্রস্তুত রয়েছে 71,234টি গরু, যার বাজার মূল্য 700 কোটি টাকা। বিল্লাল হোসাইনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার বাকি আর মাত্র মাসখানেক। এই ঈদের অন্যতম আনুষ্ঠানিকতা কোরবানি, যেখানে কোরবানি হওয়া পশুর মধ্যে চাহিদা বেশি থাকে গরুর। তাই এসব পশু যোগানে নারায়ণগঞ্জে ব্যস্ততা এখন খামারিদের। 5টি উপজেলার প্রায় 4,500 খামার থেকে গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব খামারে দেশীয় প্রজাতির গরুর পাশাপাশি অস্ট্রেলিয়ান, সিদ্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, ভুট্টি সহ নানা জাতের বিদেশি জাতের পশু মোটা তাজাকরণে চলছে শেষ মুহূর্তের যত্ন আত্মি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার জেলায় 1,66,803টি গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 1,234টি গরু। এসব গরুর সর্বনিম্ন মূল্য 90,000 থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা। গেলবারের তুলনায় এবার একটু সেলের পার্সেন্টেজ কম। গেলবারের সময় আমাদের প্রায় 40% বা 35% হয়ে গেছিল সেল, এখন সেখানে 20-25 এরকম। যেগুলো আমাদের কুষ্টিয়ার খামারে আছে ওইগুলো আমাদের ঈদের হয়তো 15 থেকে 20 দিন আগে চলে আসবে। আর আমাদের অলমোস্ট প্রায় 150 থেকে 180টা গরু হবে ঈদে। কোরবানি ঘিরে এবার আগেভাগে মানসম্মত গরু কিনতে প্রতিদিনই নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে ভিড় করছেন ক্রেতারা। দরে দামে মিলে গেলে কিনে নিচ্ছেন পছন্দের পশু। এখানকার গরুগুলো সবসময় আনকমন হয়, এক্সক্লুসিভ হয়, অনেক ভালো লাগে আর কি দেখতে। তো গরু যা দেখছি ভালোই লাগছে, আর গরু মনে করেন আগের থেকে অনেক বাড়ছে। হ্যাঁ, গরুর দাম তো অনেক বেশি। গরুর ধরেন এইতে টনে উড়াইয়া দেখে যে কত টন আছে, এরপর ধরেন পরবর্তীতে দাম করে রিডেল করা হয়। খামারগুলোতে পশুর স্বাস্থ্য সেবায় পর্যাপ্ত সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। যে সমস্ত গরু ছাগল বিক্রি হচ্ছে সেগুলি মানসম্মত, কারণ আমরা প্রতিটি খামারিকে তাদেরকে উঠান বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলাম এবং উঠান বৈঠকে তারা স্টেরয়েড, গ্রোথ হরমোন, কেমিক্যাল বা অন্যান্য ক্ষতিকারক কোনো ওষুধ যাতে তারা ব্যবহার না করে সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবছর জেলায় প্রায় 700 কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর।
নিউজ ডেস্ক দেশ টিভি। দুর্নীতির অভিযোগে 5 বছর ধরে বন্ধ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 10তলা ছাত্রীনিবাস ভবন ও গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ, এতে চরম আবাসন সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। সে সঙ্গে শিক্ষকরা পাচ্ছেন না গবেষণার সুযোগ। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। 2015 সালের ডিসেম্বরে 51 কোটি টাকা ব্যয়ে 10তলা শেখ হাসিনা ছাত্রী হল এবং 27 কোটি টাকা ব্যয়ে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প দুটির প্রথম তলার ছাদের কাজের সময় নতুন উপাচার্য হিসেবে যোগ দেন নাজমুল হাসান কলিমুল্লাহ। নিয়োগ পেয়ে নতুন পরামর্শক নিয়োগ দিয়ে প্রকল্পের মূল নকশায় আনেন পরিবর্তন। পরে ঠিকাদারকে চুক্তির বাইরে অর্থ প্রদান সহ নানা অনিয়মে কাজ শেষের আগেই ফুরিয়ে যায় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ। এরপর বাড়তি 89 কোটি 70 লাখ টাকা দেখিয়ে নতুন করে সংশোধিত প্রকল্প জমা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অনিয়মের অভিযোগ তদন্ত নেমে সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরই 2019 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রায় 5 বছরেও কাজ চালু না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে প্রায় 850 কোটি টাকার প্রকল্প জমা দিলেও তা বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। মূল জটিলতা শুরু হয়, এ কারণেই কাজ বন্ধ হয়ে যায়। এখন পরবর্তীতে এই অতিরিক্ত এরিয়ার ভবনটি শেষ করতে কি পরিমাণ টাকা লাগবে এই ধরনের একটা প্রস্তাবনা আমাদের কাছে চাওয়া হয়, আমরা পাঠিয়েছি। এখন এটি অনুমোদন প্রক্রিয়ার মধ্যে আছে। এদিকে আবাসন সংকটে নিরাপত্তাহীনতার মধ্যেই ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসা ও হোস্টেলে থাকতে হচ্ছে ছাত্রীদের। আমাদের যারা এই যে আমরা বাইরে সর্দারপাড়া বিভিন্ন জায়গা থেকে, আমাদের তো নিরাপত্তারও একটা সমস্যা যে আমরা বাইরে থাকছি। একটা ছোট বেডে 2 জনকে করে থাকতে হচ্ছে, 4 জনের রুমে 8 জন থাকতে হচ্ছে। মনে করেন যে মেস ভাড়া 1500 টাকা আর খাওয়া দাওয়া 1500 টাকা মিলে 3000 টাকা। হলে থাকলে সেই কষ্টটা কম হইতো। গবেষণা কেন্দ্র নির্মাণ না হয় মুক্ত পড়েছে শিক্ষকদের গবেষণার কাজও। তাই অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তাদের। বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না কোনো ভেতরের কোনো গাফিলতির কারণে। তাদের বিরুদ্ধে তো ইউজিসি রিপোর্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমি মনে করি তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। তবে এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যাশা বর্তমান উপাচার্যের। আমি অন্তত এইটুকু কনভিন্স করতে পেরেছি তাদেরকে যে এই 2টা বিল্ডিং যতটুকু হয়েছে এখন যদি এটা ওয়ার্কেবল করা না হয় তাহলে আস্তে আস্তে এটা তো ভেঙে নষ্ট হয়ে যাবে। তো ওনারা রাজি হয়েছেন। অনিয়ম দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের কাজ গেল কবছর ধরে বন্ধ রয়েছে। ব্যক্তি স্বার্থে সরকারি অর্থ আত্মসাৎ এবং অপচয় রোধ করে পরিকল্পিতভাবে উন্নয়ন করার আহ্বান সংশ্লিষ্টদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। দর্শক, সংবাদে এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ভোট গ্রহণ মঙ্গলবার। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগ, কুষ্টিয়া আওয়ামী লীগ সভাপতি সদর খানের শোকজ। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, কেএনএফ এর 3 সদস্য নিহত, অস্ত্র, গোলা বারুদ ও বেতার যন্ত্র উদ্ধার। পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের বাবর আলী, সন্তান হিসেবে গর্বিত তার বাবা মা। এবং জুনেই শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ, রাজস্ব বাড়বে 3 গুণ, মাইল ফলক বলছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।